আচ্ছা, সিলেবাস তো আমি দিয়ে দিয়েছি তোমাদের। আমাদের সিলেবাসে যে টপিক গুলো আছে, 1 নম্বরে আছে ফুরিয়ার অ্যানালাইসিস। হ্যাঁ, FOU ফুরিয়ার অ্যানালাইসিস বা সিরিজ একই কথা, অ্যানালাইসিস। 2 নম্বরে আছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম, সংক্ষেপে লিখলাম। 3 নম্বরে আছে স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যান, স্ট্যাট। তো 1 নম্বর আছে ফুরিয়ার অ্যানালাইসিস বা ফুরিয়ার সিরিজ। এই ফুরিয়ার একজনের নাম আর কি, সায়েন্টিস্ট। 2 নম্বরে আছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম বা রূপান্তর। ল্যাপ্লাস একজনের নাম, ট্রান্সফর্ম মানে রূপান্তর। তো আমরা শুরু করব ল্যাপ্লাস দিয়ে। হ্যাঁ, ল্যাপ্লাস দিয়ে শুরু, ফুরিয়ারে এটা একটু পরে যাব আর কি, কারণ ল্যাপ্লাসের কিছু কনসেপ্ট ফুরিয়ারের মধ্যে আছে, এজন্য আমরা ল্যাপ্লাস দিয়ে শুরু করব। তো আমাদের এই 3টা বেসিক টপিকস, হ্যাঁ, ফুরিয়ার অ্যানালাইসিস, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বা ট্রান্সফর্ম, 3 নম্বরে আছে স্ট্যাটিস্টিক্স। পরিসংখ্যান তোমরা করছো না ইন্টারে? জি স্যার পড়ছি। হ্যাঁ, জি ওই স্যার। ওই সেমই কনসেপ্ট এখানে, একটু মানে হায়ার লেভেল, তো এখানে একটু হয়তোবা হায়ার লেভেলে কিছু ম্যাথ থাকবে। ডেসক্রাইব করা। হ্যাঁ হ্যাঁ। আর এইগুলোর নাম তো তোমরা শোনো নাই না? ফুরিয়ার, ল্যাপ্লাস, এগুলোর নাম তো শোনো নাই নাকি? স্যার ওই যে ল্যাপ্লাস থিওরিয়াম, ল্যাপ্লাস শুনেছি স্যার। ল্যাপ্লাস, ফুরিয়ার শুনলাম। হ্যাঁ ল্যাপ্লাস ইকুয়েশনটা করছি স্যার আমরা। ল্যাপ্লাস ইকুয়েশন না? জি স্যার ওই যে ল্যাপ্লাস থিওরিয়াম ইকুয়েশনটা স্যার। করছি। তো ওই ঠিক আছে, ল্যাপ্লাস থিওরেম ওটা আবার আলাদা জিনিস, এখানে এটা আলাদা। হ্যাঁ, ল্যাপ্লাস একই একই ব্যক্তি, বিভিন্ন রকমের এরা মানে সেক্টরে ওটা ভাগ হয়েছে। থিওরিয়াম এটা ট্রান্সফর্ম। হ্যাঁ, এটা ট্রান্সফর্ম, তো থিওরেম এটা ট্রান্সফর্ম। হ্যাঁ, তো ট্রান্সফর্ম মানে এটা একটা ফাংশনের মতো। ফাংশন ফাংশন তো তোমরা জানো, এটা যদি একটা এক্স এর ফাংশন হয়, তো এই ফাংশনটা একটা কিসের মতো কাজ করে? মেশিনের মতো কাজ করে। হ্যাঁ, এই ফাংশনের আরেক নাম আছে ট্রান্সফর্ম বা রূপান্তর। এই ওয়াই কে মানে এই এক্স ভেরিয়েবল গুলোর বিভিন্ন মান বসাইলে আমরা ওয়াই একটা মান পাই, মানে এটা কনভার্ট হয়ে যায়। তো ট্রান্সফর্মটাও মূলত এরকম ফাংশনের মতো। তো এই যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এটা আসলে কি জন্য আসলো বা কেন, এটা একটু বলে দিই। তো আমাদের বাস্তব জীবনে যতগুলো প্রবলেম আমরা আমাদের ইয়ে হয় আর কি, রাইজ হয়, সবগুলো মূলত আমাদের এই যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এই টাইপের। পার্শিয়ালের নাম শুনছো না? জি স্যার হ্যাঁ, শুনছি। ডিফারেনশিয়াল ইকুয়েশন কয় প্রকার বলো তো দেখি? আচ্ছা পার্শিয়াল পার্শিয়াল আর কি, এই কেউ পারবা? স্যার কমপ্লিমেন্টারি ডিফারেনশিয়াল। হ্যাঁ হ্যাঁ, কমপ্লিমেন্টারি ডিফারেনশিয়াল। না না, ডিফারেনশিয়াল ইকুয়েশন। হ্যাঁ, ডিফারেনশিয়াল ইকুয়েশন বা ডিফারেনশিয়াল ক্যালকুলাস যেটাই বলো। ডিফারেনশিয়াল ইকুয়েশন। ক্যালকুলাস মূলত 2 প্রকার। হ্যাঁ, একটা আছে ইন্টিগ্রাল ক্যালকুলাস, একটা কি ডিফারেনশিয়াল ক্যালকুলাস। হ্যাঁ, তো ইন্টিগ্রাল ক্যালকুলাস কি জানো? এগুলো তো জানতে হবে। ইন্টিগ্রাল ক্যালকুলাস তা তো জানি না। এমন হয় না? তো ইন্টিগ্রাল ক্যালকুলাস এটা তোমাদের, এটা এরিয়া বা এই আয়তন, এগুলো বের করার জন্য ইন্টিগ্রাল ক্যালকুলাসের হেল্প নিতে হয়। সাপোজ তোমাদের প্রথম ক্লাস, তো একটু বেসিক জিনিসগুলো আলোচনা করি। হ্যাঁ, এই এই যে এটা যদি একটা এটা যদি একটা আয়তক্ষেত্র হয়, আয়তক্ষেত্র না, এটা দৈর্ঘ্য যদি এক্স হয়, প্রস্থ যদি ওয়াই হয়, তাহলে ক্ষেত্রফল কি হয়? স্যার এক্স হয়। এক্স আর ওয়াই মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তার মানে এই জি স্যার। আয়তক্ষেত্র থেকে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা বাহুই কি পরস্পর মানে 90 ডিগ্রি করে আছে, বিপরীত বাহুগুলো সমান। বিপরীত গেল সমান এবং সমান্তরাল। হ্যাঁ, কোথাও কোনো বাঁকা নাই, স্ট্রেট কাট। তো এরকম একটা আমরা যদি রম্বস অঙ্কন করি,
এটা সরি বর্গক্ষেত্র, এটা তার বর্গক্ষেত্র, এটারও আমরা এরিয়া বের করতে পারবো। রম্বস, এটারও এরিয়া বের করতে পারবো। তারপরে সামান্তরিক, এটারও এরিয়া বের করতে পারবো। হ্যাঁ, সবগুলোর আমরা জানি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ এই টাইপের। এরকম যদি একটা সার্কেল থাকে, সার্কেলের ক্ষেত্রফল কি? স্যার Pi পাই r আর square. স্কয়ার। হ্যাঁ, পাই আর স্কয়ার। তো এইগুলো সব স্ট্যান্ডার্ড ফিগার। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ফিগারের স্ট্যান্ডার্ড এরিয়া বের করা সম্ভব, মানে এটা ম্যাথমেটিক্যালি সম্ভব হয়েছে আর কি, মানে সাধারণ ম্যাথমেটিক দিয়ে। হ্যাঁ, কিন্তু যদি আমাদের এই আসলে এরিয়া বলতে কি বোঝায়, যে ভিতরকার অঞ্চলের পরিমাণ। হ্যাঁ, এই যে ভিতরকার, এই যে ভিতরকার, এই ভিতরকার মানে এই 4টা লাইন দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। এখানে যেমন একটা বক্ররেখা দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল, এটা প্রকাশ করছে। এগুলো সব প্লেনের উপরে আছে। হ্যাঁ, 2D মানে 2 ডাইমেনশন। এরকম 3 ডাইমেনশন হলে, এটা যদি আমরা যে ফুটবলের কথা যদি কল্পনা করি, ফুটবল এটা তো 3 ডাইমেনশন। হ্যাঁ, এটা 3 ডাইমেনশনে এখানে এক্স ওয়াই জেড থাকবে। তো এখানে 3 ডাইমেনশন হলে ফুটবলের আয়তন বের করা লাগে, ভলিউম। তো ওইটা একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন আছে, কারণ ওইটা কিসের মতো দেখতে, গোলাকার, গোলক। গোলকের আয়তন কি? গোলক পাই আর কিউ। 4/3 পাই আর পাই আর কিউ। পাই আর কিউ। হ্যাঁ, এই টাইপের। এগুলো সব স্ট্যান্ডার্ড ফিগার, কিন্তু আমাদের বাস্তবে কিন্তু সব ফিগার গুলো স্ট্যান্ডার্ড না, মানে এই টাইপের না। যদি এরকম আঁকা বাঁকা হয়, বা এক সাইড, 2 সাইড সোজা আর 2 সাইড এরকম বাঁকা, তখন কিভাবে আমরা এই এরিয়া বা আয়তন যাই বলি আর কি, এগুলো কিভাবে বের করবো? এইগুলো বের করার জন্য তখন আমাদের এই যে এক নতুন ধরনের একটা ম্যাথ মানে আবিষ্কার করা হয়েছে, তার নাম আছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। হ্যাঁ, ইন্টিগ্রাল ক্যালকুলাস মূলত ইন্টিগ্রেশন মানে যোগ করা। ঠিক আছে, ইন্টিগ্রেশন মানে কি? যোগ করা। এখন কি ধরনের যোগ, তাহলে একটু দেখো। এখন আমরা কল্পনা করে নিলাম যে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। ঠিক আছে, আর এইটা একটা বক্ররেখা, আর এইদিকে একটা দাগ দিলাম, এই দিকে দাগ দিলাম। এখন আমাদের এই অঞ্চলের ক্ষেত্রফল বের করতে হবে। ঠিক আছে, এই অঞ্চলের ক্ষেত্রফল বের করতে হবে। এই অঞ্চলটায় দেখা যাচ্ছে যে নিচের 3 সাইডে কিন্তু স্ট্রেট সোজা, কিন্তু এক উপরের দিকে এক সাইড কি বাঁকানো। তাহলে এখানে কি কোনো স্ট্যান্ডার্ড সূত্র অ্যাপ্লাই করা যাবে ক্ষেত্রফল বের করার জন্য? কারণ এটা আয়তক্ষেত্রের মতো না, বর্গক্ষেত্রের মতো না, রম্বসের মতো না। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এটা কি করা জি লাগবে? স্যার। এখন দেখো, এই যে এটা আছে ওয়াই অক্ষ, এটা কি ওয়াই অক্ষ না? তাহলে এই সরল রেখাটা, এটা কিসের সমীকরণ? এই সরলরেখার ইকুয়েশনটা কি হবে? আমরা যদি এটা মূল বিন্দু ধরি, আর এই পর্যন্ত এ ধরি, আর এই পর্যন্ত বি ধরি। হ্যাঁ, এই যে এই পয়েন্ট পর্যন্ত বি, আর এই পয়েন্ট পর্যন্ত যদি এ ধরি, তাহলে এই সরলরেখার সমীকরণটা কি হবে? এটা কিন্তু ওয়াই Sir, অক্ষের x equal to সমান্তরাল। 0. এক্স ইকুয়াল টু 0 হবে না তো। এক্স ইকুয়াল টু 0 হয় কখন? ওয়াই অ্যাক্সিস। এই সরলরেখাটা কার এটা সমান্তরাল? ওয়াই এর সমান্তরাল না? ওয়াই এর জি, স্যার। স্যার। ওয়াই এর সমান্তরাল যে কোনো সরলরেখার সমীকরণ কি হবে? এক্স ইকুয়াল টু এই যে এটা হবে এ, আর এটা হ্যাঁ, যখন এটা আছে ওয়াই অক্ষের সমান্তরাল, এটার ইকুয়েশন কি হবে? x ইকুয়াল টু বি। এই যে এখান থেকে এই 0 থেকে এই পর্যন্ত বি, এই মানটা কিন্তু x এর মান। তো এই সরলরেখাটা আসলে আছে কত ডিসটেন্স পর্যন্ত? 0 থেকে বি ডিসটেন্স পর্যন্ত। এটা আছে x এর ডিসটেন্স, এই জন্য লেখা হয় x ইকুয়াল টু বি। x ইকুয়াল টু বি বলতেই বোঝাবে এই সরলরেখাটা y অক্ষের সমান্তরাল। আর এই যে দেখো, এটা আছে x অক্ষ। x অক্ষে কি y এর কোনো মান আছে? না স্যার। তো নো স্যার। x অক্ষে y এর মান নাই, তাহলে কি y ইকুয়াল টু কি লেখা যায়? 0। 0. তো স্যার, y zero। তাহলে y ইকুয়াল টু 0 মানে কি বুঝবো? যে x অক্ষের সমীকরণ। ঠিক আছে, Yes, sir. একই ভাবে y অক্ষে তো x এর কোনো মান নাই আছে, তাহলে y অক্ষে x এর মান নাই, তাহলে আমরা লিখতে পারি x ইকুয়াল টু 0। 0। তাহলে x ইকুয়াল টু 0 মানে y অক্ষের সমীকরণ, আর y ইকুয়াল টু 0 মানে x অক্ষের সমীকরণ। তাহলে অক্ষের সমীকরণ। হ্যাঁ, তাহলে এই যে এরিয়াটা আছে, আমাদের এই এরিয়াটা 3 সাইডে 3টা ইকুয়েশন আমরা পেয়ে গেছি। হ্যাঁ, একটা আছে x ইকুয়াল টু a, এই সরলরেখা, x ইকুয়াল টু b, আর এই যে এটা আছে x অক্ষ বরাবর আছে, তার মানে y ইকুয়াল টু 0। তার মানে 3টা লাইন, মানে 3টা কিন্তু স্ট্রেট লাইন। হ্যাঁ, 3টা স্ট্রেট লাইন, আর উপরের দিকে একটা কার্ভ, বক্ররেখা। দেখো, এটা কিন্তু বক্ররেখা। তো এই কার্ভের ইকুয়েশন আমরা জানি না। হ্যাঁ, তো এটা আনুমানিক আমরা ধরে নিলাম y ইকুয়াল টু f অফ x।
মানে এক্স এর যে কোনো একটা ফাংশন হবে, সাপোজ ধরে নিলাম, এটা কিন্তু ধরা যায় ইচ্ছা মতো, হ্যাঁ, কারণ উপরের কার্ভে এটা কিন্তু কোনো সংজ্ঞার মধ্যে ফেলানো যাচ্ছে না। এখন এইটাকে আমরা একটা আনুমানিক নাম দিতে পারি, এটা একটা আমরা যদি সাপোজ এটা এখন ধরলাম যে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এক্স এর মান বিভিন্ন মান বসালে ওয়াই এর তো মান পাওয়া যাবে, কারণ বিন্দুগুলো সেট করলে ধরলাম যে এরকম একটা বক্ররেখা পাওয়া গেল। তো এই যে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়ান হতে পারে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হতে পারে, অথবা শুধু এক্স প্লাস ওয়ান হতে পারে। এই জন্য আমরা জানি না বলে আন্দাজে আমরা ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, মানে একটা এক্স এর একটা ফাংশন যদি আমরা গ্রাফ করি, অঙ্কন করি, তাহলে এরকম একটা কার্ভ পেতে পারি, পেলেও পেতে পারি। এই জন্য এটার নাম দিছি আর কি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। তাহলে এই কার্ভের ইকুয়েশনটা কি হবে, যেহেতু জানি না, ওয়াই ইকুয়াল টু কি হবে, এফ অফ এক্স। এই X। বুঝতে পারছো? তাহলে এই যে জি স্যার, বুঝতে এরিয়াটা, পারছি। এই এরিয়াটা কোন কোন ইকুয়েশন দ্বারা আবদ্ধ? হ্যাঁ, বাউন্ডেড বাই ফোর ইকুয়েশন, x ইকুয়াল টু a, x ইকুয়াল টু b, y ইকুয়াল টু 0 আর y ইকুয়াল টু কি, f অফ x। আবার y মানে কি, y মানে কিন্তু এই যে উচ্চতা বরাবর মান। তো এখন দেখো, এখন আমাদের এই এরিয়া বের করতে হবে। এরিয়া বের করতে গেলে আমরা যদি এই অঞ্চলটাকে, এটা আমি আরেকবার নতুন করে আঁকছি, আঁকানোটা ক্লিয়ার হলো না। এটা আছে এ, এটা বি। আচ্ছা, এই এই ভিতরকার এই অঞ্চলটা এখন আমরা যদি খুব সূক্ষ্মভাবে কেটে মানে ভাগ করে নিই, খুব সূক্ষ্ম মানে জুম করে যত ছোট নেওয়া যায়, সমান সমান মানে ইকুয়াল ভাগ, ইকুয়াল। এখন দেখো, এই এই প্রথম একটা ফালি, যে কোনো একটা ফালি আমরা বাইরে বের করে নিয়ে চলে আসি। এই নিয়ে চলে আসলাম। এখন এই যে তুমি যদি জুম করো, জুম করে একটা ফালি নাও, তাহলে উপরের এই বাঁকা ভাবটা কি থাকে যে কোনো একটা ফালিতে? এই বাঁকা ভাব কিন্তু আর থাকে না, সোজা সোজা হয়ে যায়। এই যে সোজা জুম করছি, তাহলে যখন সোজা হয়ে গেছে, তাহলে এটা দেখতে এখন কিসের মতো, আয়তক্ষেত্রের মতো না? হ্যাঁ, আয়তক্ষেত্রের মতো। তো এই যে এই এক্স অক্ষ বরাবর ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট ভাগ হয়ে গেছে, তাহলে যে কোনো একটা পার্টের আমরা নাম দিলাম, প্রত্যেকটা ইকুয়াল ডিস্টেন্স ডিএক্স, টোটালটা এক্স, আর এক্স এর ক্ষুদ্র অংশ কি নাম দেবো, ডিএক্স। আর উপরের দিকে ওয়াই খুব একটা চেঞ্জ হয় না, হ্যাঁ, উপরের দিকে মানে উচ্চতা বরাবর খুব একটা কিন্তু চেঞ্জ হয় না, এই জন্য ওয়াই আছে, ওয়াই ধরলাম আর কি, ওয়াই উচ্চতা। তাহলে এখন এটার এরিয়া কি হবে, এই এই একটা সিম্পল এই ফালির, এটার হ্যাঁ ওয়াই ডিএক্স, এর এরিয়া হবে ওয়াই ডিএক্স। তো এইরকম কতগুলো ফালি আছে, ধরে নিলাম 100টা ফালি আছে আনুমানিক। তাহলে 100টার জন্য 100টা কি হবে, 100টা এরিয়া হবে ওয়াই ডিএক্স। হ্যাঁ, এরকম ওয়াই ডিএক্স প্লাস ওয়াই ডিএক্স প্লাস, সাপোজ 100টা ধরলাম, 100টা হতে পারে, 1000টা হতে পারে, হ্যাঁ, এরকম। তো এখন এই ওয়াই ডিএক্স, ওয়াই প্লাস ওয়াই ডিএক্স সবগুলো মিলেই কিন্তু এই এরিয়ার পরিমাণটা বোঝাচ্ছে, হ্যাঁ। তো এখন সবগুলো তো এইভাবে লেখা সম্ভব না, তো আমরা ইন জেনারেল লিখতে পারি সাম দিয়ে, হ্যাঁ, সামেশন একটা ওয়াই ডিএক্স দিলেই বোঝাবে পুরাটা। এখন এই সামেশন, এখন যদি আমরা 100টা ফালি কল্পনা করি, তাহলে এখানে 100টা হতে পারে, 200টা হলে 200টা, তাহলে সামেশন দিলে কিন্তু এরকম টোটাল ওয়াই ডিএক্স এর যোগফল বোঝাচ্ছে, কারণ এর মধ্যে অসংখ্য ফালি আছে। তাহলে ওয়াই ডিএক্স, সামেশন ওয়াই ডিএক্স। এখন এই যে সামেশনটাকে, এটাকে আমরা একটু টেনে লম্বা করে এইভাবে লিখি ওয়াই ডিএক্স, ঠিক আছে। এখন এই যে এইটা, তাহলে এইটা এই সামেশন, এই ইন্টিগ্রেশন চিহ্ন, এইটা দিয়ে কি বোঝাচ্ছে, যে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ওয়াই ডিএক্স এর, অসংখ্য ওয়াই ডিএক্স এর যোগফল বোঝাচ্ছে। এখন যদি বলা হয় যে একটা নির্দিষ্ট সীমার মধ্যে এই এরিয়ার ক্ষেত্রফল বের করতে হবে, নির্দিষ্ট সীমাটা কি, এই যে এ থেকে বি, এই এরিয়ার মধ্যে, হ্যাঁ হ্যাঁ, তাহলে এই এক্স এর মান, এইগুলো কিন্তু এক্স এর মান, কারণ এক্স অক্ষ বরাবর। তাহলে এখানে হবে এক্স ইকুয়াল টু এ থেকে এক্স ইকুয়াল টু বি, হ্যাঁ, এক্স ইকুয়াল টু বি। এই সীমার মধ্যে যতগুলো মানে এই সীমার মধ্যে আবদ্ধ, মানে এই সীমার মধ্যে এ থেকে বি, এই সীমার মধ্যে এই অঞ্চলটার ক্ষেত্রফল মূলত প্রকাশ করছে ইন্টিগ্রেশন এ থেকে বি। এটাকে সংক্ষেপে এইভাবে লেখা হয়
এ থেকে বি, হ্যাঁ, ওয়াই ডিএক্স। এই আবার বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, তো এটা গেল তোমার প্লেনের উপরে, হ্যাঁ, প্লেন মানে সমতলের উপরে এরিয়া। এখন যদি 3 ডাইমেনশন হয় তাহলে সেক্ষেত্রে আবার আলাদা একই একই মানে কনসেপ্ট কাজে লাগিয়ে বের করা যায়, হ্যাঁ, এরিয়া। স্যার আমরা 1-2 তে বলুন, এগুলো করছিলাম আর 1-2 তে করছো না? জি স্যার। তো এটা গেল ইন্টিগ্রাল ক্যালকুলাস, হ্যাঁ। আর ডিফারেনশিয়াল ক্যালকুলাস এটা আছে পরিবর্তন নির্ণয়, হ্যাঁ, পরিবর্তন। ডি ওয়াই বাই ডিএক্স এটা দিয়ে কি বোঝায়? স্যার ওয়াই এর পরিবর্তন কার সাপেক্ষে? স্যার এক্স এর সাপেক্ষে। এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন। তো একটা বাস্তব এক্সাম্পল দাও তো, যে একটা সাপেক্ষে আরেকটা পরিবর্তন হয়। স্যার সময়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তন, সেটাকে কি বলে? গতি। স্যার ডিটি বাই ডি বেগ বেগ ডিএক্স বাই ডিটি। ডিটি, হ্যাঁ, ডিএক্স বাই ডিটি সময়ের পরিবর্তনের সাথে সাথে এক্স এর পরিবর্তন। তাহলে এটা না হলো, এটা আছে ভেলোসিটি। এখন যদি এটা এরকম থাকে তাহলে কি হবে? ডাবল ডাবল ডিফারেন্সিয়েশন। জি স্যার ডাবল। তাহলে এটাকে কি বলা হবে? বুঝো না? এটাকে আমরা স্যার ভেঙে লিখি। দুইবার ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, দুইবার ডিফারেন্সিয়েশনের মিনিংটা কি? হ্যাঁ, ডি বাই ডিটি মনে করে এরকম আছে, এরকম। এটা এই যা এটার নাম দিলাম আমরা, সাপোজ এই যে এখানে আছে, ধরো এখানে এক্স আছে, এখানে টি আছে, এটার নাম দিলাম আমরা ভেলোসিটি, বেগ। আর এটা হবে এক্সিলারেশন, হ্যাঁ। তাহলে এটা ত্বরণ হবে। কারণ এটা আছে এই যে ডিএক্স বাই ডিটি, এটা কি? এটা আছে ভেলোসিটি। আর ডি বাই ডিটি মানে কি? ভেলোসিটির পরিবর্তন এর হার। তাহলে এটা এক্সিলারেশন প্রকাশ করছে। তো এখানে দেখবা যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন আবার দুই প্রকার, হ্যাঁ। একটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল আর একটা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল, ঠিক আছে। অর্ডিনারিতে ভেরিয়েবলের সংখ্যা থাকে দুইটা, হ্যাঁ, মনে রাখো। অর্ডিনারিতে ভেরিয়েবল, এটা করছো না তোমরা? এগুলো করছো না? জি স্যার। তো তারপরে একটু তোমাদের এগুলো লাগবে আর কি, এর জন্য বলছি আর কি, হ্যাঁ। তো অর্ডিনারিতে ভেরিয়েবলের সংখ্যা থাকে কয়টা? দুইটা, একটা স্বাধীন আর একটা কি পরাধীন। আর পার্শিয়ালে ভেরিয়েবলের সংখ্যা থাকে 2 এর অধিক, যেখানে একাধিক স্বাধীন চলক থাকে আর একটা পরাধীন চলক থাকে। বুঝতে পারছো? তো অর্ডিনারিতে স্যার এই, তারপরে হ্যাঁ, কি বললে? স্যার ওই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের আরো কিছু পার্ট আছে না, ওই যে হোমোজেনিয়াস নন হোমোজেনিয়াস। হ্যাঁ, ওটা সে পরের ব্যাপার। আগে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি সেটা দেখি। তো ইকুয়েশন তো জানো, ইকুয়েশন মানে ইকুয়াল চিহ্ন থাকবে, হ্যাঁ। তো কোনো ইকুয়েশনে যদি এরকম এই যে সিম্বল গুলো থাকে কোনো ইকুয়েশনে, ডি ওয়াই, সাপোজ এটা ডি ওয়াই বাই ডিএক্স ডেরিভেটিভ, এটা সাপোজ ওয়াই ইকুয়াল টু 0, এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এরকম এই যে বাঁকা ডি দিলে আমরা পার্শিয়ালি বোঝাই, হ্যাঁ, পার্শিয়াল, এরকম। তো এই ধরনের অপারেটর গুলো, এগুলোকে বলা হয় ডিফারেনশিয়াল অপারেটর। অপারেটর গুলো যদি কোনো ইকুয়েশনে থেকে থাকে, সেই ইকুয়েশনের নাম আছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো ডিফারেনশিয়াল ইকুয়েশন দুই প্রকার, একটা আছে অর্ডিনারি, একটা পার্শিয়াল। তো পার্শিয়ালি যখন স্বাধীন চলকের সংখ্যা মানে অধিক থাকে, একের অধিক, মূলত ভেরিয়েবলের সংখ্যা যদি 2 এর অধিক থাকে, সেই ক্ষেত্রে পার্শিয়াল মানে আংশিক। যেমন আমরা যদি ভলিউম, আয়তন বের করি, তো আয়তনকে আমরা যদি ভি ভি নাম দিই, তাহলে আয়তন মানে কি? এক্স ওয়াই জেড, এক্স দৈর্ঘ্য, ওয়াই প্রস্থ, জেড উচ্চতা। তো এখানে এই যে আয়তনটা একটা ভেরিয়েবল আয়তন, এটা কার উপরে নির্ভরশীল? দৈর্ঘ্যের উপরও নির্ভরশীল, প্রস্থের উপরও নির্ভরশীল, আবার উচ্চতার উপরে নির্ভরশীল। কারণ এই মানগুলো বসালে তারপরে এই ভি এর মান পাবো। তো ভি একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এক্স ওয়াই জেড ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এই সংক্রান্ত যদি আমরা কোনো ডিফারেন্সিয়াল অ্যারাইজ করি, সেক্ষেত্রে অবশ্যই পার্শিয়াল হবে, মানে এক্স এর একটা অংশ প্লাস ওয়াই এর একটা অংশ প্লাস জেড এর অংশ মিলেই কিন্তু টোটাল ভি এর পরিবর্তন, মানে আয়তনের পরিবর্তন। সেই ক্ষেত্রে এই সোজা দিকে বাঁকা দিয়ে ডিএল উচ্চারণ, হ্যাঁ, ডিএল উচ্চারণ। তো যে ইকুয়েশন গুলো এরকম পার্শিয়াল টাইপের, কিছু কিছু ইকুয়েশন আছে খুব জটিল টাইপের, হ্যাঁ, বিশেষ করে হিট ইকুয়েশন, তারপরে ওয়েভ ইকুয়েশন। তো আমি একটা ইকুয়েশন লিখছি, দেখো, ডেল স্কোয়ার টি, আর এখানে আছে ডি ডেল টি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার ডেল টি বাই ডেল এক্স। এই ইকুয়েশনটার নাম হচ্ছে হিট ইকুয়েশন, হ্যাঁ।
এখানে টি হচ্ছে টেম্পারেচার, তাপমাত্রা, আর টি যে কোনো সময়, আর এক্স হচ্ছে ডিস্টেন্স, দূরত্ব। তো এই ইকুয়েশনটাকে সচরাচর এমনিতে সলিউশন করা খুব টাফ। সলিউশন করার অর্থ হচ্ছে টি এর মান আর এই এক্স এর মান, এই দুটা টি, এই বড় টি ছোট টি এক্স, এইগুলোর মান বের করা। ঠিক আছে, তো এইটাকে যদি আমরা সলিউশন করে দুইটা তিনটা ইকুয়েশন পেতে পারি, সিম্পল ইকুয়েশন ধরলাম এক্স প্লাস টি ইকুয়াল টু টি এরকম, হ্যাঁ, বা এখানে ধরলাম 2x প্লাস 2t, হ্যাঁ, ইকুয়াল টু 3t, আরেকটা ধরলাম 3x প্লাস 4t, সাপোজ ধরে নিলাম এরকম তিনটা ইকুয়েশন পাইছি। এই তিনটা ইকুয়েশন তো সলিউশন করা যাবে নাকি? সলিউশন করা মানে দেখবো যে প্রথম দুইটা যোগ বিয়োগ গুণ ভাগ করে, হ্যাঁ, আরো কত মেথড আছে। সলিউশন করা মানে এক্স টি এবং এই ছোট টি এর মান বের করা। তো এই ফরম্যাট গুলোতে আনতে হলে এই ইকুয়েশনটাকে একটা বিশেষ নিয়মে কনভার্ট করতে হয়, বিশেষ নিয়ম। সেই বিশেষ নিয়মটার নামই আছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ল্যাপ্লাস রূপান্তর, মানে এইটাকে রূপান্তর করা আর কি। হ্যাঁ, এটা একটা এই ইকুয়েশনটার নাম আছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, এখন অর্ডিনারি হতে পারে। তো এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলোকে অ্যালজেব্রিক ইকুয়েশন, এই ইকুয়েশন গুলোর নাম কি অ্যালজেব্রিক, যেখানে কোনো ডেরিভেটিভ যুক্ত থাকে না, হ্যাঁ, মানে স্টেট কার্ড সিম্বল থাকে, সেই ইকুয়েশনের নাম আছে অ্যালজেব্রিক ইকুয়েশন। ঠিক আছে, তো অর্ডিনারি অথবা পার্শিয়াল জটিল জটিল ইকুয়েশন গুলোকে সলিউশন করার উদ্দেশ্যে সেগুলোকে প্রথমে অ্যালজেব্রিক ইকুয়েশনে কনভার্ট করার নামই মূলত কি ল্যাপ্লাস ট্রান্সফর্ম। হ্যাঁ, এটাই। তো শুধু যে এই ধরনের ইকুয়েশন গুলো কনভার্ট করা হয় তা না, আরো অনেক অ্যাপ্লিকেশন আছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। হ্যাঁ, তো আমরা স্টেপ বাই স্টেপ জানবো। তো সিগন্যাল অ্যানালাইসিস নাম শুনছো তোমরা? সিগন্যাল অ্যানালাইসিস, ডিজিটাল সিগন্যাল, অ্যানালগ সিগন্যাল। সিগন্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে ল্যাপ্লাস, হ্যাঁ, সিগন্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন লাগে। হ্যাঁ, তো এইগুলো অ্যাপ্লিকেশন যখন আমরা পড়বো তখন জানবো। এখন আমরা শুধুমাত্র কিছু অঙ্ক করবো, হ্যাঁ, ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের কিছু অঙ্ক, শেষের দিকে অ্যাপ্লিকেশন পড়বো। তো ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা আগে কি একটু দেখি। What is Laplace transform? Laplace transform is an integral transform. এই ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা আমরা যখন এই গাণিতিক যে ফরম্যাট বা কাঠামো যেটা দেখবো, সেখানে দেখবো যে একটা ইন্টিগ্রাল চিহ্ন আছে, ইন্টিগ্রেশন চিহ্ন আছে। এই জন্য এটাকে বলা হচ্ছে যে এই ট্রান্সফর্মটা বা এই রূপান্তরটা অথবা এই ফাংশনটা কিসের, একটা ইন্টিগ্রাল টাইপের। তারপরে ইট কনভার্টস এ ফাংশন অফ রিয়েল ভেরিয়েবল, সাপোজ টি, যে কোনো রিয়েল ভেরিয়েবলকে এটা প্রথমে কমপ্লেক্স ভেরিয়েবলে কনভার্ট করে, এটা একটা এর কাজ। কমপ্লেক্সে তো কমপ্লেক্স অ্যানালাইসিস করছে না? কমপ্লেক্স, হ্যাঁ, কমপ্লেক্স নাম্বার কাকে বলে মনে আছে? জটিল সংখ্যা স্যার। হ্যাঁ, জটিল সংখ্যা, জটিল সংখ্যা। Z is equal Sir, to I. X আই Y. z equal to x plus iy, এই টাইপের, তাই তো? হ্যাঁ, এই টাইপের ইকুয়েশন। তার মানে কমপ্লেক্স নাম্বার হ্যাঁ, তো Right, you forgot. সংখ্যা যেটা রিয়েল ভেরিয়েবল গুলোকে অনেক সময় কমপ্লেক্স, মানে বিভিন্ন যখন যেটা কাজে লাগে, দেখা যাচ্ছে এমন একটা আমরা সিচুয়েশন তৈরি হয়েছে যে আমাদের এটা কমপ্লেক্সে কনভার্ট করা লাগছে, তখন কিন্তু এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের সাহায্যে করা যায়। তারপরে ইট হ্যাজ মেনি অ্যাপ্লিকেশন ইন সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। তারপরে দিস ট্রান্সফরমেশন ইজ ইউজ টু সলভ দা, যেখানে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো সার্কিট রিলেটেড বিশেষ করে, আর বাউন্ডারি ভ্যালু প্রবলেম, মানে একটা ইকুয়েশন যদি দেওয়া থাকে সাথে কিছু শর্ত দেওয়া থাকে, ওই শর্তগুলোর নাম আছে বাউন্ডারি ভ্যালু প্রবলেম। তো ওই টাইপের ইকুয়েশন গুলো সলভ করতে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন লাগে। ইন পার্টিকুলার বিশেষত এটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে অ্যালজেব্রিক ইকুয়েশনে কনভার্ট করে। তো এখানে একটু কারেকশন দিই, এখানে ইন পার্টিকুলার ইট ট্রান্সফর্ম ডিফারেনশিয়াল ইকুয়েশন না, হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে, এটা ঠিক আছে, লাইনটা ঠিক আছে। ডিফারেনশিয়াল ইকুয়েশন সেটা অর্ডিনারি হতে পারে, পার্শিয়ালি হতে পারে। ইট ট্রান্সফর্ম ডিফারেনশিয়াল ইকুয়েশন ইনটু অ্যালজেব্রিক ইকুয়েশন। এটা ডিফারেনশিয়াল মানে বিশেষত, পার্টিকুলার মানে বিশেষত, এটা এর কাজ হচ্ছে যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলোকে প্রথমে কি করে অ্যালজেব্রিক ইকুয়েশনে কনভার্ট করে দেয়। আচ্ছা, dy বাই dx ইকুয়াল টু 0, এই ইকুয়েশনটাকে সলিউশন করতে পারবা? অথবা এখানে এটা নাম দিলাম, এখানে 0 না দিয়ে 4 দিলাম, এটাকে কেউ সলিউশন করতে পারবা?
স্যার এটা 0 হবে না স্যার? না, জিরো হবে না। হ্যাঁ, দেখো সলিউশন অর্থ কি? সলিউশন অর্থ মানে এই যে যার সাপেক্ষে ডিফারেনশিয়াল করা হয়, সরি যাকে ডিফারেনশিয়াল করা হয় আর কি, সেইটার একটা ফাংশন রূপে প্রকাশ করা, নিচেরটা আর কি। তো এই সলিউশন করার অর্থ হচ্ছে যে এই ডি জিনিসটা আর থাকবে না। তো এটা দেখো, এটা হচ্ছে এক্স এর সাপেক্ষে ডিফারেনশিয়াল। এখন যদি আমরা ইন্টিগ্রেশন করি উভয় পাশে, দেখো ইন্টিগ্রেশন আর ডিফারেনশিয়াল কি একটা আরেকটার উল্টা। আমরা যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে এই ডি আর ডিএক্স থাকে না, উঠে যায়। ইন্টিগ্রেশন আর ডিফারেনশিয়াল কি পরস্পরের উল্টা। তো এখানে হয়ে যায় y ইকুয়াল টু এইদিকে 4x প্লাস 3। এটাই মূলত সলিউশন, ঠিক আছে? তো এরকম তোমরা করছো না, ওই যে অক্সিলারি ইকুয়েশন, কমপ্লিমেন্টারি ফাংশন এভাবে ধরছো না? Suppose- স্যার তো আমরা যখন হ্যাঁ বলো কি এটা বললে? ইন্টিগ্রাল করব তখন স্যার এইটা স্যার ওইটাও আসবে, কিন্তু হুম। স্যার আমরা যখন ওই যে স্যার ডিফারেন্সিয়েট করব তখন তো স্যার যে কোনো ধ্রুবক কনস্ট্যান্ট কে স্যার ডিফারেন্সিয়েট করলে 0 হয় না? হ্যাঁ, মনে করো এটা আছে dy বাই dx। হ্যাঁ, এটা আছে মনে করো 4। এখন উভয় পাশে তোমরা যদি ডিফারেন্সিয়েট করো x এর সাপেক্ষে আরেকবার, হ্যাঁ দুইবার, তাহলে এটা 0 হয়ে গেল। ঠিক আছে, ডিফারেনশিয়াল করলে 0 হয় কনস্ট্যান্টকে, কিন্তু ইন্টিগ্রেশন করলে কিন্তু 0 হয় না। ঠিক আছে, এই আর কি। তো এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন যখন তোমরা সলিউশন করছিলে, তখন ওর মধ্যে বিভিন্ন পার্ট ছিল। যদি এই কোন ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডান পক্ষ 0 হয়, হ্যাঁ, সাপোজ ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার প্লাস এখানে কিছু একটা আছে। তো এই এই টাইপের মানে ডান দিকে, এদিকে সব ওয়াই থাকতে হবে, ওয়াই সংক্রান্ত। আর ডান দিকে যদি 0, এটার নাম আছে হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, আর এর অর্ডার আছে 2, এই টাইপের। আর যদি ডান পাশ 0 না হয়, অন্য কিছু হয়, একটা মান পাওয়া যায়, সেটার নাম আছে নন হোমোজেনিয়াস। তো নন হোমোজেনিয়াস সলিউশন করার জন্য একটা পার্ট হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন, একটা পার্টিকুলার ইন্টিগ্রাল, সেটা আলাদা। তো এইভাবেও সলিউশন করা যায়, কিন্তু ল্যাপ্লাসের সাহায্যে এগুলো খুব সহজে সলিউশন করা যায়। ঠিক আছে, তো এখানে এখানে তো গেল এই যে সেকেন্ড অর্ডার, মানে আমরা মূলত সলিউশন করা হয় পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। হ্যাঁ, যদি এরকম একটা ইকুয়েশন থাকে, এখানে সাপোজ দিলাম 5 del 5 del y del t5, তার মানে এখানে কিন্তু 5 বার পার্শিয়াল ডিফারেনশিয়াল। এতে এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, এইগুলো জটিল ইকুয়েশন বলা হয়, যেগুলোর অর্ডার 2 এর অধিক। তো এগুলো সলিউশন করা সচরাচর পদ্ধতিতে সম্ভব নয়, এজন্য ল্যাপ্লাসের সাহায্য নিতে হয়, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। আচ্ছা ঠিক আছে, দেখো এই আমার আছে বেসিক 40 মিনিট আছে, বুঝছো? ওই যদি এটা হয়ে যায়, ডিসকানেক্ট হয়ে গেলে তোমরা আবার আবার জয়েন করবা, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা দেখো, দি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এ ফাংশন এফ অফ টি। এই ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা প্রথমে একটা ফাংশনের উপরে ক্রিয়া করা হয়, ফাংশনের উপরে প্রয়োগ করা হয়। তো সেই ফাংশনটা ধরে নিলাম এফ অফ টি, মানে টি এর একটা ফাংশন। হ্যাঁ, ডিফাইন ফর অল রিয়েল নাম্বার টি। হ্যাঁ, মানে এটা হচ্ছে এই টি এর যে ফাংশন, টিটা আবার হতে হবে অল পজিটিভ নাম্বার, মানে উইথ 0 সহ। এটা টাইম হতে পারে, যেমন টি কে যদি আমরা টাইম ধরি, টাইম কিন্তু ঋণাত্মক হতে পারে না, 0 হতে পারে, 0 থেকে বড় হতে পারে। মানে টি এর সংজ্ঞাটা এরকম, এন্ড ডিনোটেড বাই, এবং এটাকে প্রকাশ করা হয় এইভাবে। এই এফ অফ টি একটা ফাংশন, এর উপরে এল প্রয়োগ করা হয়েছে, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। হ্যাঁ, এটা আসার কিন্তু একটা ইতিহাস আছে। হ্যাঁ, এই ইকুয়েশনটা কিভাবে আসলো তা আমাদের অত জানার দরকার নাই এখন। আমরা শুধু এই ফরমেশন বা এই ফরম্যাটটা জানবো, যে এইটার সাহায্যে আমরা যত ফাংশন আছে সেগুলোর আমরা কনভার্ট করতে পারি। তো এই যে এফ অফ টি, এর উপরে এল দেবো। হ্যাঁ, আর এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে হবে, এল সেকেন্ড ব্র্যাকেট এফ অফ টি, এর অর্থ এফ অফ টি এর উপরে এল প্রয়োগ করা হচ্ছে। এল প্রয়োগ করে একটা ইন্টিগ্রাল ফরম্যাট পাওয়া যায়। এই ফরম্যাটের নামই মূলত ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। তো ইন্টিগ্রাল ফরম্যাটটা কি? এই যে ইন্টিগ্রেশনটা করা হচ্ছে কার সাপেক্ষে? টি এর সাপেক্ষে, তাহলে লিমিটটা হবে কি? টি এর। তাহলে এখানে দেখা যাচ্ছে টি এর মান অবশ্যই 0 থেকে অসীম পর্যন্ত, তাহলে 0 লোয়ার লিমিট আর আপার লিমিট ইনফাইনাইট। আর এই যে এর ফরম্যাটে একটা ফরম্যাট আছে e টু দি পাওয়ার মাইনাস st, e টু দি পাওয়ার মাইনাস st থাকবে সাথে, যেখানে s রিয়েল এবং কমপ্লেক্স উভয়ই হতে পারে। হ্যাঁ, s রিয়েল নাম্বার অথবা কমপ্লেক্স নাম্বার উভয়ই হতে পারে, কিন্তু টি অবশ্যই এখানে রিয়েল নাম্বার। কারণ টি কে যদি আমরা টাইম কল্পনা করি, ম্যাক্সিমাম ক্ষেত্রে টি কে টাইম দিয়ে প্রকাশ করা হয় যতগুলো ইকুয়েশন আছে। আর এর সাথে থাকবে এফ অফ টি, মানে এই যে সেই টি এর ফাংশন, ল্যাপ্লাস এল এর মধ্যে যে ফাংশনটা আছে। আর ডিটি মানে এটা বোঝা যাচ্ছে যে টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, এই জন্য একটা ডিটি লিখতে হয়।
ঠিক আছে? আর এইটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করতে পারতাম, এই এফ অফ টি এর মান তো আমরা জানি না, ইন্টিগ্রেশন করতে পারতাম, তাহলে সেই ইন্টিগ্রেশনে লোয়ার লিমিট এবং আপার লিমিট টি এর জায়গায় বসাতাম, তখন টি কিন্তু আর থাকতো না, ইকুয়েশনটা হয়ে যেত কিসের ইকুয়েশন, বা এই ফাংশনটা হয়ে যেত কিসের ফাংশন, এস এর একটা ফাংশন হয়ে যেত। এই আমার কথা বুঝতে পারছো? সাপোজ এখানে আছে 0 থেকে 1 এক্স ডিএক্স, তো এইটাকে যদি তোমরা ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করলে যদি লিমিট গুলোর মান বসাও এক্স এর জায়গায়, তাহলে এক্স কিন্তু আর থাকে না, একটা মান চলে আসে। বুঝতে পারছো? তাহলে এই যে এই ইন্টিগ্রেশনটা এটা কিন্তু টি এর সাপেক্ষে, তো টি এর সাপেক্ষে কোনো সময় যদি ইন্টিগ্রেশনটা কমপ্লিট হয়ে যায়, কারণ এটা লিমিটের মান দেওয়া আছে, তাহলে কিন্তু এই টি আর থাকে না, কারণ টি এর জায়গায় একবার কি লিখতে হবে, এই ইনফাইনাইট, তারপরে সূত্রের একটা মাইনাস, আবার টি এর জায়গায় কি 0। তো সেই ক্ষেত্রে টি গুলোর আর টি থাকে না, কিন্তু পুরো ব্যবস্থাটাই হয়ে যায় কি এস, কারণ এখানে একটা এস আছে কিন্তু, এই জন্য এই টোটালটাকে আমরা কিভাবে লিখতে পারি, এফ অফ এস দিয়ে, এফ অফ এস। ঠিক আছে? তাহলে এল এর মধ্যে টি থাকলে সেটা পরে কি এস এর ফাংশনে কনভার্ট হয়ে যায়, এখান থেকেও দেখা যাচ্ছে। তো এলটা একটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, এটা একটা ফাংশনের উপরে প্রয়োগ করা হয়েছে, এই ফাংশনের উপরে প্রয়োগ করা হলে এই একটা ফরম্যাট দেয়, একটা ফরম্যাট, এই ফরম্যাটের নামই মূলত ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, গাণিতিক রূপ। হ্যাঁ, ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের গাণিতিক। এখন এই 1 একটা রিয়েল নাম্বার, হ্যাঁ 1টা কি একটা রিয়েল নাম্বার, এই রিয়েল নাম্বার 1টাকে আমরা ল্যাপ্লাসে কনভার্ট করতে পারলে যে কোনো রিয়েল নাম্বারকে আমরা ল্যাপ্লাসে কনভার্ট করে দেখতে পারি যে কি হয়। কারণ আমরা যদি সাপোজ 9 কে ল্যাপ্লাসে কনভার্ট করতে চাই, তাহলে 9 মানে কি লেখা যায়, 9 মানে 9 × 1, তার মানে 9 গুণ 1 এর যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হবে তার সাথে 9 গুণ, এই জন্য 1 এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বের করতে পারলে সবগুলো যত সংখ্যা আছে সবগুলো ল্যাপ্লাস বের করা যায়। তখন 1 এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা কি দেখি। আচ্ছা, এই যে সূত্রটা, আমরা এই সূত্রটা আগে লিখে ফেলবো। হ্যাঁ, প্রথম এই যে এখানে কয়েকটা আছে দেওয়া এক্সাম্পল, হ্যাঁ এগুলো বের করতে হবে। তো এই যে 1 L1 মানে 1 এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, বা 1 কে ল্যাপ্লাসে কনভার্ট করলে এটা কি মান দেয়, ল্যাপ্লাস এটা রূপান্তর, ওই রূপান্তরে। তো এখানে এফ অফ টি এর মান কি হবে, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে ওইটাই কিন্তু এফ অফ টি। বুঝতে পারছো? হ্যালো, জি স্যার।